আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আলাফি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক বাতিল, হাইকোর্টে অবৈধ ঘোষণা, সংবিধানের মূল কাঠামো সংশোধনে ফিরছে গণভোট। শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে জানাতে 2 সপ্তাহ সময়, ওবায়দুল কাদেরের দেশ ছাড়া নিয়ে জানতে চান ট্রাইব্যুনাল। বিডিআর হত্যাকাণ্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি 5 কার্যদিবসের মধ্যে ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে ভুক্তভোগী ও স্বজনদের বিক্ষোভ। অন্তর্বর্তী সরকার যখনই চাইবে তখনই জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত, জানালো ইসি। মানুষকে নির্বাচনমুখী করতে সংশ্লিষ্টদের তাগিদ। নতুন প্রজন্মের জন্য সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বীর মুক্তিযোদ্ধাদের অঙ্গীকার, বিশ্ব মঞ্চে দেশের ভাবমূর্তি সমুন্নত করায় গুরুত্ব আরোপ। এবং বিজয় দিবসে রাজধানীতে সবার আগে বাংলাদেশের আয়োজনে সর্বজনীন কনসার্ট, বিদেশি সংস্কৃতির আগ্রাসন রোধের প্রত্যয়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়াকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত হওয়ার পথ সুগম হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। রায় সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলে রাষ্ট্রদ্রোহিতা এ সংক্রান্ত সংশোধনীও বাতিল করে দেওয়া হয়েছে। সংবিধানের মূল কাঠামো সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান পুনরুজ্জীবিত করেছেন আদালত। তবে হাইকোর্ট বলেছেন, যেসব সংশোধনীর বিষয়ে তারা কিছু বলেননি তা দেখবে পরবর্তী জাতীয় সংসদ। মাজহারুল হক মান্নার রিপোর্ট। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ করে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার। এই সংশোধনীর মধ্য দিয়ে বাতিল করা হয় নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আয়োজন করা হয় দলীয় সরকারের অধীনে। সেসব নির্বাচন নিয়ে দেশে বিদেশে সমালোচনা হয়। তবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলন করে বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো। 5 আগস্টের পর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে 2টি রিট করা হয়। শুনানি শেষে রায় ঘোষণা করেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ। যেগুলোকে তিনি বাতিল ঘোষণা করেছেন তার মধ্যে প্রধানতম হলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন, তিনি এটিকে রেস্টোর করেছেন। দ্বিতীয়ত, গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেটিকেও আজকে রেস্টোর করা হলো। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছাড়াও আরো কিছু সংশোধন নিয়ে সিদ্ধান্ত জানান আদালত। তারপরে কনস্টিটিউশনের 7 ক এবং 7 খ, যার মাধ্যমে সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না, এটাকে বাতিল করেছেন। রায়ে কিছু পর্যবেক্ষণ দেন হাইকোর্ট। 44-এর 2 অনুচ্ছেদে হাইকোর্টের সমান্তরালভাবে নিম্ন আদালতে কিন্তু জুরিসডিকশন দিয়ে দেওয়া হয়েছিল। তিনি বলেছেন এইটাও সম্ভব নয়, কারণ এটা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এই জন্য তিনি এটাকেও বাদ করে দিয়েছেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে 2টি রিট করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন। পরে জারি করা রুলের শুনানিতে রিটকারীর পক্ষ বিএনপি ও জামায়াত ইসলামী এবং রাষ্ট্রপক্ষ অংশ নেয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে আইন শৃঙ্খলা বাহিনীকে 2 সপ্তাহের সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন তাও জানতে চাওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা সহ 16 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরাগ আজিমের রিপোর্ট। ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা সহ 16 জনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তাদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, দীপুমণি, আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী। শুনানিতে তদন্তের সময়সীমা আরও 2 মাস বাড়ানোর আবেদন করে প্রসিকিউশন।
মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিষয়ে কী করা হয়েছে তা জানতে আদালতের আদেশ প্রার্থনা করে প্রসিকিউশন। বাংলাদেশে গত 16 বছর ধরে যে মানবতা বিরোধী অপরাধগুলো সংগঠিত হয়েছে সেই অপরাধের যিনি প্রধান আসামি অর্থাৎ অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা, তার মামলার তারিখটা নির্ধারিত ছিল। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে, সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি। আদালত 2 মাস সময় দিয়েছেন। ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন। গুমের বিষয়েও মানবতাবিরোধী অপরাধের মামলায় সংযুক্ত হবে বলে জানায় প্রসিকিউশন। তদন্ত রিপোর্ট অনেক দূর অগ্রসর হয়েছি, কিন্তু পাশাপাশি জুলাই আগস্টে সংঘটিত যে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা, এর বাইরেও গত 16 বছর ধরে সিস্টেম্যাটিক্যালি বাংলাদেশের হাজার হাজার মানুষকে শেখ হাসিনার নির্দেশে এবং তার পরিকল্পনায় গোপন কারাগারের নিষ্ঠুরতম পন্থায় বছরের পর বছর আটক রেখে তাদেরকে নির্যাতন, হত্যা করা এবং তাদের লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে বিভিন্ন নদীতে ফেলে দিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার যে অপরাধগুলো সংগঠিত হয়েছে, সেই ব্যাপারে সরকার কর্তৃক গঠিত যে গুমের কমিশন, এই অপরাধগুলোর সাথে তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন। শুনানির পর আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি, সরকারি কর্মকর্তা, সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যরা থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে বিশেষ ব্রিফিংয়ে উপদেষ্টা আরও বলেন, আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। পুনঃ তদন্তের আদেশটা দিতে পারে হলো আদালত, আর আমরা হলো ফ্রেশ ইনকোয়ারি কমিটি আমরা গঠন করতেছি। না, আইন মন্ত্রণালয়ের সাথে কোনো বিভ্রান্ত নাই। আমরা এর যে বসার সময় আমরা আইন উপদেষ্টার সাথে বসে এবং তাদের আবার মতামত দরকার হলে আবার নিই। বিডিআর হত্যাকাণ্ডের বিচারে কমিশন গঠনের জন্য 5 দিনের আলটিমেটাম দিয়েছেন এক ঘটনায় শহীদ, চাকুরিচ্যুত ও কারাবন্দীদের পরিবারের সদস্য ও সাবেক সেনা কর্মকর্তারা। রাজধানীতে এক সমাবেশ থেকে আটক বিডিআর জওয়ানদেরও মুক্তির দাবি জানান তারা। এনামুল কবির রূপমের রিপোর্ট। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্বজন, চাকুরিচ্যুত ও কারাবন্দী পরিবার সদস্য ও স্বজনরা। দাবি ওঠে হত্যাকাণ্ডে বিচারের জন্য কমিশন গঠনের। এমন কাউকে নিয়োগ করতে হবে যাদের সাথে এই স্বৈরাচার সরকারের কোনো সম্পৃক্ততা নাই। এখানে মানবাধিকার কর্মী থাকতে হবে, হাইকোর্টের বিচারক থাকতে হবে, শুধু সামরিক বাহিনীর সদস্য দিয়ে হবে না। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কমিটি হবে না, এটা জাতীয় কমিটির কমিশন হতে হবে। আমরা চাই স্বচ্ছতা, বৈষম্য বিরোধী একটা তদন্ত কমিশন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। কারাগারে আটকদের মুক্তিও চান তারা। আমি জানি কে কি করেছে, আলামত কে নষ্ট করেছে। বিডিআর হত্যার সাথে যারা পরিকল্পনায় জড়িত ছিল, খুনি হাসিনা তো অবশ্যই ছিল, রয়ের লোক ছিল, পলিটিক্যাল লিডাররা ছিল, এদের সকলকে আইনের আওতায় আনতে হবে। কমিশন গঠন করে দ্রুত তাদের কাজ শেষ করারও দাবি জানান সাবেক সেনা কর্মকর্তা ও স্বজনরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, অন্তর্বর্তী সরকার যখনই চাইবে তখনই জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার কমিশন তাই করবে উল্লেখ করে সিইসি আরও বলেন, মানুষকে নির্বাচনমুখী করতে হবে। আগামী জাতীয় নির্বাচন ব্যালটের মাধ্যমে হবে বলে জানিয়েছেন সিইসি। নাজিব বেকের রিপোর্ট।
জাতীয় সংসদ নির্বাচন কবে হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর নানামুখী বক্তব্যের মাঝে সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বিষয়টি পরিষ্কার করেন প্রধান উপদেষ্টা। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন করতে নির্বাচন কমিশন কি প্রস্তুত, প্রশ্ন ছিল সিইসির কাছে। মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে যে ভাষণ দিয়েছেন, উনি যে ইন্ডিকেশনস দিয়েছেন, আমরা ফুললি অ্যালাইন্ড। ওনার যে বক্তব্য অনুযায়ী আমাদের যদি যে ধরনের কাজ করতে হবে আমরা এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। যখনই উনি চান এবছরের শেষ দিয়ে করুন বা আগামী বছর প্রথম দিয়ে করুন, আমাদের তরফ থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত ইনশাল্লাহ। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের কথাও তুলে ধরেন সিইসি। কথা বলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা না করার বিষয়েও। যখনই আমরা প্রয়োজন বোধ করবো, যে দলের সাথে আলোচনা করার প্রয়োজন বোধ করবো, আমরা ইনশাল্লাহ এই আলোচনা আমরা চালিয়ে যাব। আমরা আমাদের তরফ থেকে আমরা এই মুহূর্তে কোনো আওয়ামী লীগ আসবে কি আসবে না, আসতে দেওয়া হবে কি হবে না, এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না আমাদের এখান থেকে। আর একটা রাজনৈতিক ফয়সলা কি দাঁড়াইয়া দেখি, আপনারা এটা অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করি, দেখা যাক না শেষ পর্যন্ত, সময় আসলে তো দেখতে পাবেন। তো ভুয়া ভোটার বাতিল এবং ন্যায্যতার ভিত্তিতে সীমানা নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানান সিইসি। বলেন ভোট নিয়ে মানুষের অনাগ্রহ দূর করতে হবে। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত আবেদন করা 10 লাখ শিক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হয়েছে ডিজিটাল লটারির মাধ্যমে। শিক্ষা মন্ত্রণালয় বলছে স্বয়ংক্রিয় এই পদ্ধতিতে দুর্নীতি বা তদবিরের সুযোগ নেই। মোস্তফা মল্লিকের রিপোর্ট। গত কয়েক বছরের ধারাবাহিকতায় 2025 শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে এবারও লটারি পদ্ধতি বেছে নেওয়া হয়। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত সরকারি 680টি বিদ্যালয়ে ভর্তির জন্য 10,08,716টি আসনের বিপরীতে 6,35,072টি আবেদন গ্রহণ করা হয়। লটারি প্রক্রিয়ায় অংশ নেয় 3,198টি বেসরকারি বিদ্যালয়। 10,07,673টি শূন্য আসনের বিপরীতে আবেদন গ্রহণ করা হয় 3,48,467টি। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হয় লটারি। খারাপ যারা কম মেধাবী তাদেরকে তো উঠিয়ে আনতে হবে, এবং সেটাই তো প্রকৃত চ্যালেঞ্জ আমাদের। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন যাতে করে ক্রিয়েটিভিটি ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয় এবং এটা সর্বনাশ করে দেওয়া হয়, চিরকালের জন্য তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়। দুপুর 2টায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছায় লটারির ফল। শিক্ষকরা বলছেন ভর্তির এমন পদ্ধতিতে দুর্নীতির সুযোগ নেই। আমরা যে তালিকাটা আমরা লটারির মাধ্যমে পাই, ঠিক ওই তালিকাকেই কিন্তু আমরা গুরুত্ব দিই। এর বাইরে কোনো কথা, সে যত প্রভাবশালী হোক না কেন, এই দেশের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিও যদি আসে, আমাদের হাতে সেই ক্ষমতাটা নাই। আমি মনে করি সিস্টেমটা ভালো, তো কাজেই ভবিষ্যতে যাতে সিস্টেমের যদি কোনো লুপহোলস থাকে, কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, সেটাকে আরও উত্তরণের জন্য যেভাবে সমাধান করা উচিত সেভাবে করা উচিত। ডিজিটাল লটারির ভর্তি ফল ওয়েবসাইট এবং টেলিটক মোবাইলে SMS এর মাধ্যমে পাওয়া যাবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নতুন প্রজন্মের জন্য সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার করেছেন বীর মুক্তিযোদ্ধারা। রাজধানীতে ঢাকা জেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননায় অংশ নিয়ে তারা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আগামী সম্প্রীতির বাংলাদেশ গঠনে সব মহলকে এগিয়ে আসতে হবে। বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি সমুন্নত করতে গুরুত্ব আরোপ করেছেন তারা। আলিম আল্লাজের রিপোর্ট। নাগরিক ও মানবিক মর্যাদার পাশাপাশি ন্যায্যতার দাবিতে ৭১-এর রণাঙ্গনে হানাদারের বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন মুক্তিযোদ্ধারা। 9 মাসের অজস্র ত্যাগ আর 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার 53 বছর পেরিয়ে দেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে। মহান বিজয় দিবসে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা। অনুষ্ঠানে বক্তারা ৭১-এর স্মৃতিচারণের পাশাপাশি সাম্য, সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদার বাংলাদেশ বিনির্মাণে জোর দেন। বীর মুক্তিযোদ্ধাগণ ওনারা তাদের জীবন ও রক্ত দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আমাদের দেশকে স্বাধীন করেছেন।
আর 2024 সালের আমাদের যুব সমাজ, তরুণ প্রজন্ম আমাদেরকে নতুন আরেকটা দেশ উপহার দিয়েছেন। যে সমস্ত আমাদের সম্মানিত শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধারা আছেন, আপনারা আবার একত্রিত হন, আপনারা আবার একসাথে হয়ে স্লোগান তোলেন। যখন ভুয়া তালিকা তৈরি করে যে মুক্তিযুদ্ধ করে নাই তার নাম আপনার পাশে এসে স্থান নিয়েছে, তখন আপনাদেরকে অপমানিত করা হয়েছে। অন্যায় যখন মাত্রা ছাড়িয়ে যায় তখন ন্যায়ের সাথে তার সংঘর্ষ হয়। এরকমই সংঘর্ষের নাম মুক্তিযুদ্ধ, এরকমের সংঘর্ষের নাম 90-এর গণঅভ্যুত্থান, এরকমই সংঘর্ষের নাম হচ্ছে জুলাইয়ের গণঅভ্যুত্থান। সমাজে আইনের শাসন থাকবে, একজন আরেকজনকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, মিলেমিশে বসবাস করবে, এই ধরনের কতগুলো চেতনা নিয়ে, সুন্দর চেতনা নিয়ে ওনারা যুদ্ধ করেছেন। এই যে সুন্দর চেতনা, এগুলোর আসলে কোনো দল হয় না। এমন আয়োজনে সাধুবাদ জানিয়ে বীর মুক্তিযোদ্ধারা বলেছেন, দেশ গঠনে নিজ সামর্থ্য অনুযায়ী সবার আত্মনিয়োগের বিকল্প নেই। সম্বর্ধনা পাবো, সম্মান পাবো, এই আশায় আমরা কিন্তু যুদ্ধে যাই নাই। আমরা যুদ্ধে গেছি দেশকে স্বাধীন করতে, কারণ আমরা এতই আমাদেরকে ঘৃণার চোখে দেখতেন পাকিস্তানিরা। যেই মুক্তিযুদ্ধের স্বপ্নটা নিয়ে আমরা লড়াই করেছিলাম, সেই মুক্তিযুদ্ধের স্বপ্নটা অর্জিত হয়নি। সেই মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল একটা শোষণহীন সমাজ ব্যবস্থা। আমাদের বাসস্থান, খাদ্য, আমাদের নিরাপত্তা সমস্ত দিয়েছে জনগণ। অতএব জনগণ ও মুক্তিযোদ্ধা। 53 বছরে আমরা কতটুকু আগাতে পেরেছি, এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু ভূমিকা রাখতে হবে। আমাদের ভূমিকা কিন্তু শেষ হয়ে যায় নাই, এই যুদ্ধ শেষ হয়ে যায় নাই। যে যুদ্ধ হচ্ছে বাংলাদেশকে ভালো রাখার যুদ্ধ, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যুদ্ধ, বাংলাদেশকে একটা ভালো রাষ্ট্রে পরিণত করার যুদ্ধ। আমাদের এই অতি লোভ, যে দ্রুত কিছু অর্জন করার যে আমাদের একটা প্রবণতা, সেখান থেকে কিন্তু আজকে নানা রকমের দুঃশাসন বলি, দুর্বিষহ ব্যবস্থাপনা বলি, তা হচ্ছে। সুতরাং আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে আবার সেই 71-এর মতো বাংলাদেশটাকে ভালো রাখার জন্য এগিয়ে যাই এবং একসাথে আমরা যেন সবাই থাকতে পারি, সে প্রচেষ্টা থাকে আমাদের। দেশের উন্নয়ন ও গণতন্ত্র সংহত করতে লাখো প্রাণের আত্মাহুতির চেতনা সমুন্নত রাখার বিকল্প নেই বলেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে কনসার্ট করেছে বিএনপির সংগঠন সবার আগে বাংলাদেশ। নগর বাউল, জেমস সোলস, ডিফারেন্ট টাচ থেকে শুরু করে খুরশিদ আলম, প্রীতম ও বেবি নাজনীনের মতো শিল্পীদের অংশগ্রহণ ছিল এই কনসার্টে। আয়োজকরা জানিয়েছেন, দেশীয় সংস্কৃতিকে এগিয়ে নিতেই এমন আয়োজন। রাহুল রায়ের রিপোর্ট। শুধুমাত্র বাংলাদেশের গান আর শিল্পীদের নিয়ে বিজয় দিবসের এই কনসার্টের আয়োজক সবার আগে বাংলাদেশ। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে খোলা আকাশের নিচে দর্শকরা মেতেছিল সুরের ছন্দে। গলার জাদুতে মুগ্ধ করেছেন খুরশিদ আলম, মুনির খান থেকে শুরু করে হাল আমলের কণা আর প্রীতম। গ্রাম বাংলার গান নিয়ে এসেছিলেন বাউল শিল্পীরাও। আয়োজকরা বলেছেন, কৃষ্টি, সংস্কৃতি সহ প্রতি ক্ষেত্রেই এগিয়ে নিতে হবে বাংলাদেশকে। বিগত দিনে অনেক কনসার্ট হয়েছে, আমরা দেখেছি, লক্ষ্য করেছি যে সেখানে ভারতীয় শিল্পী, পাকিস্তানের শিল্পী, উর্দু, বিনদেশি এবং হিন্দি অনেক গান হয়েছে, কিন্তু না, আজকে এই প্রজন্মের যারা রয়েছে তাদেরকে আমরা বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের চিন্তাধারায় উদ্বুদ্ধ করার জন্য বাংলাদেশের শিল্পীদের মাধ্যমে আজকে একটা কনসার্টের আয়োজন করেছি। আমরা দেশপ্রেমকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই থিমটি দিয়েছে যে আমরা বাংলাদেশের শিল্পীদেরকে ব্যান্ডিং করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উনি হৃদয় দিয়ে উপলব্ধি করেছেন সবার উপরে বাংলাদেশ, তার উপরে কিছু নাই। আমরা বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা করি, বাংলাদেশের মানুষের জন্য কাজ করি। সন্ধ্যার কনসার্টের বিরতিতে অনুষ্ঠিত হয়
আতশবাজিতে বিজয় দিবস উদযাপন। এরপর শুরু হয় ব্যান্ড শিল্পীদের সুরের মূর্ছনা। উপচে পড়া দর্শকদের গানের তৃষ্ণা মেটায় ডিফারেন্ট টাচ, শিরোনামহীন, আর্ক আর সোলস। দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সবশেষে মঞ্চে ওঠেন নগরবাউল জেমস। জানিয়ে দিস অনেক কেঁদেছি আর কাঁদতে পারি না। বিজয় দিবসের সন্ধ্যা হয়ে ওঠে সুরময়। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আইয়ের পর্দায়ও দর্শকরা উপভোগ করেছেন এই সঙ্গীত আয়োজন। আমি তারাই তারাই রটিয়ে দেব তুমি আমার। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আবারও এমন আয়োজন করবে সবার আগে বাংলাদেশ। নতুন সূর্যের বাংলাদেশ সবার আগে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সম্পূর্ণ এই আয়োজনটি আপনারা দেখতে পারবেন শুধুমাত্র চ্যানেল আই এর পর্দায়। ২৭শে ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টা ২০ আয়োজনের সম্পূর্ণ কারিগরি সহায়তায় ছিল ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। এবার রয়েছে নীলটাটা কৃষি সংবাদ। নীলফামারীতে বসত ভিটায় মালটা চাষ শুরু হলেও এখন ছড়িয়ে পড়ছে আবাদি জমিতে। সবুজ সতেজ গাছে থোকায় থোকায় দুলছে বাড়ি মালটা এক। সুস্বাদু রসালো হওয়ায় ভালো দাম পাচ্ছেন চাষিরা। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে অবদান রাখছে খেজুর গাছ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শত শত গাছের রস থেকে বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে খাঁটি গুড়। স্বাদ ও গুণগত মান ভালো হয়, চাহিদা বাড়ছে এই গুড়ের। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি আঞ্চলিক অর্থনীতি সমৃদ্ধ করতে ঐতিহ্যবাহী খেজুর গাছ রক্ষার তাগিদ দিয়েছেন পরিবেশবাদী সহ সংশ্লিষ্টরা। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক বাতিল, হাইকোর্টে অবৈধ ঘোষণা, সংবিধানের মূল কাঠামো সংশোধন, ফিরছে গণভোট। শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে জানাতে ২ সপ্তাহ সময়, ওবায়দুল কাদেরের দেশ ছাড়া নিয়ে জানতে চান ট্রাইব্যুনাল। বিডিআর হত্যাকাণ্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ৫ কার্যদিবসের মধ্যে ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে ভুক্তভোগী ও স্বজনদের বিক্ষোভ। অন্তর্বর্তী সরকার যখনই চাইবে তখনই জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত, জানালো ইসি। মানুষকে নির্বাচনমুখী করতে সংশ্লিষ্টদের তাগিদ। নতুন প্রজন্মের জন্য সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বীর মুক্তিযোদ্ধাদের অঙ্গীকার। বিশ্ব মঞ্চে দেশের ভাবমূর্তি সমুন্নত করায় গুরুত্ব আরোপ। এবং বিজয় দিবসে রাজধানীতে সবার আগে বাংলাদেশের আয়োজনে সর্বজনীন কনসার্ট, বিদেশি সংস্কৃতির আগ্রাসন রোধের প্রত্যয়। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।